এসএমই যে একটা ভিন্ন খাত, এই খাতের জন্য আলাদাভাবে প্রোডাক্ট সার্ভিস টেলার করা প্রয়োজন, এটা আমাদেরকে বুঝতে হবে। কাজেই এটা কর্পোরেট কমার্শিয়াল লেন্ডিং না। একটু আগে কেউ কেউ বলে গেছেন, আমি নাম বলবো না, যে টার্ম লেন্ডিং। টার্ম লেন্ডিং আমরা মনে করি টার্ম লেন্ডিং হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার একটা কর্পোরেট কমার্শিয়াল ক্লায়েন্টের জন্য, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে ওভারড্রাফটের মাধ্যমে একটা কমার্শিয়াল ক্লায়েন্টকে দেওয়া হয়। কিন্তু এসএমই খাতে এটা প্রযোজ্য না। এসএমই ক্লায়েন্টদেরকে, বিশেষ করে সিএমএস ক্লায়েন্টকে অলওয়েজ আমরা, আমাদের শিক্ষা হয়ে এসেছে 18 বছর ধরে, যে টার্ম লেন্ডিং এর মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে হয়, সেটা 1 বছর, 1.5 বছর, 2 বছরের লিমিটের মধ্যে। এই কনসেপ্টটা আমাদের নীতি নির্ধারকদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত আমি বলতে চাই যে ট্রেডিং, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং, এই যে ছোট ছোট দোকান, এইগুলোকে আমরা ছোট ছোট দোকান, মুদির দোকানকে, যেখানে অনেক কিছু বিক্রি করা হয়, আবার চা, সিগারেট, আবার কিছু সমুচা, সিঙ্গারাও খাওয়ানো হয়, বিক্রি করা হয়, এটা এই সমস্ত মুদির দোকানকে আমি মনে করি এদেরকে, আমাদেরকে রিটেল সেক্টর বলা দরকার, রিটেল সার্ভিস সেক্টর। এদেরকে ট্রেডিং বলে ক্লাসিফিকেশনটা ঠিক না। আর তৃতীয়ত আমি মনে করি যে এই যে 9% ইন্টারেস্ট রেট, আমাদের যদি এসএমই খাতকে সত্যি বড় করে তৈরি করতে হয়, এখানে আমি আশা করি যে স্যার, সরকার, নীতি নির্ধারকরা কিছুটুক ছাড় আমাদেরকে দেবে। না হলে যে ইন্টেন্সিভ সুপারভাইজারি ক্রেডিট, এত এক্সপেন্সিভ ক্রেডিট, এটা ম্যানেজ করা, অপারেটিং কস্ট অনেক হাই, এটা এই 9%-এ ম্যানেজ করা সম্ভবপর না। তো আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে কিছুটুক রিল্যাক্সেশন এখানে চেয়েছি, আশা করি আগামীতে এটা পাওয়া যাবে। এই 3টে পয়েন্ট আমি বলতে চেয়েছি। যে বিষয়টা আমি আসলে একটু অবতারণা করার চেষ্টা করেছিলাম, যেটা বারবার আসছে, সেটা হলো আমাদের এই এসএমই ক্লায়েন্টদের মধ্যে ইনিশিয়ালি তাদের অ্যাওয়ারনেসটা একটু কম ছিল, বাট উই সাকসেসফুলি আমরা সেটাকে কিন্তু তাদেরকে অ্যাওয়ার করতে পেরেছি। একটু সময় লেগেছে, 1 মাস 1.5 মাস সময় লেগেছে। সো দে, those who are bankable, they are now aware, and আমরা তাদেরকে কিন্তু ফুললি আমরা ডিস্ট্রিবিউট করে ফেলতে পারবো উইদিন দি ফ্রেমওয়ার্ক, টাইম ফ্রেমওয়ার্ক অফ বাংলাদেশ ব্যাংক। নট ইভেন দ্যাট, আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট করে ফেলতে পারবো। এটা নাম্বার 1। নাম্বার 2, যে কথাটা আসছে যে 40% ক্লায়েন্টরা লোনেবল বা লোনে অ্যাক্সেস আছে, বাকিদের লোনে অ্যাক্সেস নাই, সেই জায়গাটা কিন্তু ইসলামী ব্যাংক কাজ করছে। আমাদের যে আরডিএস প্রোগ্রামের কথা বললাম, রুরাল ডেভেলপমেন্ট স্কিমের, যেটা সেখানে এটা মাইক্রো ক্রেডিট টাইপেরই, আসলে মাইক্রো ক্রেডিটই। সেখানে কিন্তু আমরা একদম ছোট ছোট লোন দিচ্ছি, যারা ব্যাংকে অ্যাক্সেস নাই তাদেরকে আমরা জামানত ছাড়াই আমরা লোনগুলি দিচ্ছি মাইক্রো ক্রেডিট স্টাইলে। এবং সেখানে কিন্তু আমাদের হিউজ ক্লায়েন্ট, এবং আমাদের পুরো একটা ডিপার্টমেন্ট আছে যেখানে প্রায় 2500-3000 লোক কাজ করছে, এবং সেখানে প্রায় 3,500 কোটি টাকা আমাদের এখন লোন দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে। সো এরা কিন্তু আস্তে আস্তে মাইগ্রেট হচ্ছে, 10,000 থেকে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এভাবে কিন্তু আস্তে আস্তে ওরা স্মল এন্ড মিডিয়ামে আস্তে আস্তে মাইগ্রেট হয়ে যাচ্ছে। অর্থাৎ যে 60% যাদের অ্যাক্সেস নাই, তারাও কিন্তু ওই ধরনের স্কিমগুলি যদি ব্যাংকগুলি চালু করতে পারে, ক্যাপাসিটি লাগবে, সময় হয়তো লাগবে। আমরা শুরু থেকে শুরু করেছিলাম, আমরা সফল হয়েছি। আমি মনে করি যে এইভাবে এই নন ব্যাংক পিপল গুলিকেও যারা ব্যাংকগুলি তাদেরকে নিয়ে আসতে পারে। আর একটা কথা শুধু বলে শেষ করব, যে আমাদের নাজিম হোসেন সাহেব বলেছেন, যেটা এসএমই ফাউন্ডেশনের, যে ডিমান্ড সাইডের সক্ষমতা বাড়ানোর বিষয়টা, এই বিষয়টার প্রতি আমার মনে হয় লক্ষ্য রাখা দরকার। যে ডিমান্ড সাইডের সক্ষমতা যদি বাড়ে, সেটা বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ আছে, গভর্নমেন্টেরও আছে, বাংলাদেশ ব্যাংকেরও আছে, বা সরকারের অবশ্যই আছে। এই বিষয়টা যত তাড়াতাড়ি সক্ষমতাটা অর্জিত হবে, তত তাড়াতাড়ি অ্যাক্সেসটা তারা পেয়ে যাবে। ধন্যবাদ। প্রণোদনা প্যাকেজটাকে যদি ইফেক্টিভলি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি মনে করি ব্যাংক ছাড়াও ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান, এসএমই ফাউন্ডেশন এবং বিসিক, তাদেরকে এই বাস্তবায়নের মধ্যে নিয়ে আসা উচিত এবং যৌথভাবে এই জিনিসটা বাস্তবায়ন করা প্রয়োজন।
আর দ্বিতীয়টা হচ্ছে যে এই ধরনের বাস্তবায়নের ক্ষেত্রে যেটা আমরা বারবার বলছি যে আমাদের এসএমই বা এমএসএমই এর একটা কম্প্রিহেন্সিভ ডাটাবেস, যেটা ইকোনমিক সেন্সাস দিয়ে শুরু করা যেতে পারে, তার মানে বিবিএস, এসএমই ফাউন্ডেশন এবং বেসিক এবং আরো যেসব প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি একটা প্রিলিমিনারি ডাটাবেস করতে পারলে এই ধরনের স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়ন সহজতর হবে বলে মনে করি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি একটা রিকমেন্ডেশন সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। আমরা সত্যি সত্যি খুব খুশি হয়েছি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের যে 2রা জুলাইয়ের যে সার্কুলারটা আছে সেখানে বলা হয়েছিল বাই অগাস্ট স্টিমুলাস প্যাকেজটা বাস্তবায়ন হবে, সেটা পরে অক্টোবর 25 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। আমরা চাইবো যে সেই সময়ের মধ্যে যাতে স্টিমুলাস প্যাকেজের সিগনিফিক্যান্ট প্রপোর্শন ইমপ্লিমেন্টেশন হয়, এবং এইখানে যে কথাটা আসছে যে 60% ইমপ্লিমেন্টেশন হবে না, আমরা সেটা দেখতে চাই না। আমরা চাই যে পুরোটাই বাস্তবায়ন করবে ব্যাংকাররা, এবং আমাদের এখানে 2জন ব্যাংকার আছে তারা খুবই পজিটিভ, এবং আমি মনে করি অন্যান্য ব্যাংকগুলো মিলে এটা করবেন। আর দ্বিতীয় যে রিকমেন্ডেশনটা আমি করতে চাই সেটা হচ্ছে, বারবারই আমি বলতে চাচ্ছি এই কথাটা, সেটা হচ্ছে যে কটেজ এবং মাইক্রো এন্টারপ্রেনিয়রদের জন্য আলাদা ফাইন্যান্সিং মডেল করতে হবে, এবং সেখানে 2টো জিনিস অলরেডি এগ্রি করেছেন, বাংলাদেশ ব্যাংকও এগ্রি করেছেন, যেমন ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং বা ফ্যাক্টরিং যেটা, সেটা ইমপ্লিমেন্টেশন হতে পারে, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে তাদেরকে ফাইন্যান্সিং করা যেতে পারে, এবং তাদের জন্য আরো কিছু এই ধরনের ক্লাস্টার ফাইন্যান্সিং হতে পারে, বাট এগুলিতে একটু সময় লাগবে। কিন্তু এজেন্ট ফাইন্যান্সিং, ফ্যাক্টরিং পলিসি গভর্নমেন্টের আছে অলরেডি বাংলাদেশ ব্যাংকের, এগুলির মাধ্যমে বা ওয়ার্ক অর্ডার বেসড ফাইন্যান্সিং এবং এই ধরনের অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর মাধ্যমে তাদেরকে ফাইন্যান্সিংটা দেওয়া যেতে পারে। আরেকটা লাস্ট পয়েন্ট আমি শুধু একটু অ্যাড করতে চাই, যেহেতু অনলাইনের বিজনেস এবং ভার্চুয়াল ইস্যুটা অনেক বেড়ে গেছে, এখন সেটা ডিমান্ডও বেড়েছে, সেই ক্ষেত্রে অনলাইন বিজনেস বা ই কমার্স এন্টারপ্রেনিয়র যারা, তারা কিন্তু ফান্ড পায় না ব্যাংকগুলো থেকে, কারণ হচ্ছে কি যে তারা ট্রেড লাইসেন্স পেতে পারে না। এই ক্ষেত্রেও আমার মনে হয় ব্যাংকগুলোর একটা সুবিবেচনার দৃষ্টি তাদেরকে দেওয়া উচিত, যাতে করে তারা এই ফাইন্যান্সিংটা তারা পেতে পারে। এইটুকু বলে আমি আমার মনে হয় আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম। আমি খুব সংক্ষেপে একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা যখন একটা জিনিস সেল হয়ে যায় তখন তৈরি করতে কিন্তু আমার সময় লাগে না। আমি চাচ্ছি সাপ্লাই চেইনটা যখন স্মুথ হবে, ডিজিটাল হবে, তখন এটার সাথে কিন্তু লোনও ট্যাগ হবে। লোন ট্যাগ হবে এইভাবে, যখন এক ভদ্রলোক এখানে দেখেন আমাদের নন ট্রেড লাইসেন্স ওয়ালা বিজনেসম্যান কিন্তু বেশি, যখন ট্রেড লাইসেন্স ছাড়া কোনো লোন পাচ্ছে না তখন সে কিন্তু ওই জিনিসে আগ্রহী হচ্ছে না। এইখানে যদি সাপ্লাই চেইনটা যখন ইজি হবে তখন বায়ার অ্যাডভান্স করে মাল নিয়ে আসে। এখানে আমি মনে করি যদি ই কমার্সটা আমাদের মডেলে আগেই নিতে পারি এবং ব্যাংকগুলি আমাদের যদি সাপোর্ট হেল্প করে শুধু লজিস্টিক্স, তাহলে আমরা এখানে একটা ভালো রেজাল্ট উইদিন 6 মান্থে আপনাদেরকে শো করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করার চেষ্টা করব। 1 নাম্বার হচ্ছে যেটা আমরা বলেছি, মাইক্রো এবং স্মলকে আলাদা করা এবং এদেরকে কিভাবে নিয়ে আসা যায় এই ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির মধ্যে, প্লাস হচ্ছে রিয়েল এন্টারপ্রেনিয়র বের করা এবং একটা ডেটাবেস করা, আর কোলাটেরাল এবং পার্সোনাল গ্যারান্টির অল্টারনেটিভ কি আছে সেটা একটু খুঁজে বের করে তাদেরকে এই ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির ভিতরে নিয়ে আসা। ধন্যবাদ। আমরা মনে করি যে শুধুমাত্র এসএমই না, মাইক্রো কটেজে যারা রয়েছে তাদের ব্যাপারটিও সরকারের বিবেচনায় থাকা, ব্যাংকগুলো এবং ব্যাংকের বাইরে এমএফআই প্রতিষ্ঠান এগুলো রয়েছে, তাদের মাধ্যমে এদেরকে লোন নিশ্চিত করা বা তাদের যে সমস্ত সাপোর্ট দরকার সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত যেটি যে স্টিমুলাস প্যাকেজ এ পর্যন্ত ব্যাংকগুলো তাদের পার্টনারশিপ এগ্রিমেন্টের অধীনে কি পরিমাণ বাস্তবায়ন করছে, বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এই সংক্রান্ত তথ্য জানানো। আগামী আগস্ট পর্যন্ত কি পরিমাণ টার্গেটের কত পার্সেন্ট কোন ব্যাংক বিতরণ করতে পেরেছে সেই তথ্যটি আসলে জানানো দরকার, কারণ ব্যাংকগুলোর পরিস্থিতি নিয়ে আমরা যথেষ্ট মাত্রায় উদ্বিগ্ন আছি যে সকলে সমানভাবে এসএমই লোনের ব্যাপারে এগিয়ে আসছেন। তৃতীয় যে বিষয়টি আমি বলবো সেটি হলো যে এজেন্ট ব্যাংকিং এ প্রচুর পরিমাণে ডিপোজিট কালেক্ট হচ্ছে, কিন্তু সেখান থেকে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে স্থানীয় পর্যায়ে। এজেন্ট ব্যাংকিং কে আরো কিভাবে ঋণ বিতরণের ইনস্ট্রুমেন্ট হিসেবে স্থানীয় পর্যায়ে ব্যবহার করা যায়, সেদিকে কিভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে উৎসাহিত করতে পারে সেরকম একটি কাঠামো দরকার।
চতুর্থত যেটি বলবো সেটি হলো যে এসএমইর জন্য একটি ডেটাবেস দরকার, যেটি আগেও এসছে, আমার কথাতেও এসেছিল, মাননীয় মন্ত্রী সরকারও এটি উপলব্ধি করছেন। আমরা মনে করি এরকম একটি কম্প্রিহেন্সিভ ডেটাবেস হলে সরকারের পক্ষেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সুবিধাদি দেয়া, সেগুলো ফলো আপ করা অনেক টার্গেটেড ওয়েতে করা যাবে এবং তার ভালো ফলাফল পাওয়া যাবে। এবং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল বা ফিসক্যাল সুবিধার বাইরে গিয়ে অন্য ধরনের যে আর্থিক সুবিধা দেয়া যায় এসএমই মাইক্রো কটেজের জন্য, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল বা ভ্যাট ট্যাক্স থেকে অব্যাহতি দেয়া আরো কিছুদিন, সেটি হয়তো এই কটেজ মাইক্রো এন্টারপ্রাইজ গুলোর জন্য কাজে দিতে পারে এই সময়কালে, এটি বিবেচনা করা। আর সর্বশেষে যেটি বলতে চাই সেটি হলো যে অনেকের হয়তো বাধ্য হয়ে পেশা পরিবর্তন করতে হতে পারে, কেননা বাজারের আকার কিছুটা সংকুচিত হয়ে যেতে পারে ভবিষ্যতে কোভিড, স্বাস্থ্য ঝুঁকি ইত্যাদি কারণে। সুতরাং পেশা পরিবর্তনের ক্ষেত্রে তারা যাতে গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে অন্যান্য জায়গায় কাজের সুযোগ পেতে পারে, সেজন্য সরকারের যে এক্সিস্টিং যে প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অথবা আমার গ্রাম আমার শহর প্রকল্পের অধীনে যদি প্রকল্পের নতুন কাজের সৃষ্টি করা যায়, তাহলে তার মাধ্যমেও যারা পেশা পরিবর্তন করতে চান এই সময়কালে ক্ষুদ্র উদ্যোক্তারা, তারাও সেখানে কাজের সুযোগ নিতে পারবেন। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত যে প্রণোদনা প্যাকেজ, সেখানে তিনটা সেক্টরে, ম্যানুফ্যাকচারিং খাতে 50%, সার্ভিস সেক্টরে 30% এবং ট্রেডিং সেক্টরে 20%। তো অ্যাকচুয়ালি সিএম এখানে এই বারটা না রাখাই আমার রিকমেন্ডেশন, এখানে বারটা না রাখলে বেটার হবে। এবং কেন উদাহরণটি একটু দিচ্ছি, আমরা যে আমাদের আলোচক জনাব প্রধান স্যার বলেছেন, 3টা উদাহরণ দিয়েছেন, একটা ফার্মেসি, একটা মুদি দোকান এবং একটা বইয়ের দোকান। এই তিনটাই হলো যে সিএমএস এর ভিতরে পড়ে। বাট এটা করলে আমরা এখানে একটা ব্যাংক ইচ্ছা করলে ওনাকে প্রণোদনা দিতে ওরকম পারবে না, কারণ এখানে একটা হিউজ বার আছে 20%, যেটা আমরা বলেছিলাম যে সিএমএস এর ক্ষেত্রে এই বারটা যেন না রাখা হয়। এটা এখানে ট্রেডিং বলতে, এবং ব্র্যাক ব্যাংকের বলেছেন যে ট্রেডিং না বলে এখানে আমরা বলতে পারি রিটেইলার সার্ভিস সেক্টর। তো এইটা যদি ইনক্লুড করা হয় এই প্রণোদনা প্যাকেজটা আরো খুব স্মুথলি আমরা ব্যাংকার এবং এনডিএফআই যারা আছে তারা আমরা এটা অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার প্রথম সুপারিশ হচ্ছে যে এই যে নিউ নরমাল পরিবর্তিত প্রেক্ষাপটে পোস্ট কোভিড সিচুয়েশন, আমাদের উদ্যোক্তারা যাতে করে এই সক্ষমতা বৃদ্ধি পায়, নতুন যে সিচুয়েশনে তারা ব্যবসাটাকে সাস্টেনেবল করতে পারে, এই জন্য ওদেরকে ফাইন্যান্সিয়াল সার্ভিসের পাশাপাশি নন ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো ইস্যু করা হয়। যেমন ওদের মার্কেটটা ক্রিয়েট করা, নতুন মার্কেট ক্রিয়েট করা হয়, মার্কেটে সার্ভিস দেওয়া উপযোগী করা হয়, অনলাইন মার্কেটগুলোকে প্রমোট করা হয়। এই ধরনের নন ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো আরো বেশি বেশি করে নেওয়া উচিত। সেকেন্ড সুপারিশ হচ্ছে আমার, যেটা অলরেডি অনেকে বলেছেন যে অল্টারনেটিভ চ্যানেল, সেটাও করা দরকার, ব্যাংক নির্ভরশীলতা কমানো। এবং লাস্ট যেটা আমার, যারা উদ্যোক্তা নিয়ে কাজ করছে, ফাউন্ডেশন, বেসিক সহ আরো যারা আছে, বিশেষ করে আমি জোর দিব সারা দেশে ট্রেড বডি অ্যাসোসিয়েশন গুলোকে, ওদেরকে আরো বেশি ইনভলভ করা দরকার আছে, যাতে করে অ্যাডভোকেসি হিসেবে কাজ করে, ওদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। সরকার এই ধরনের এসএমই ডেডিকেটিং বা এসএমই সার্ভিস অর্গানাইজেশন গুলাকে গভর্নমেন্ট ওদের সক্ষমতা বৃদ্ধির জন্য গভর্নমেন্ট আরো পদক্ষেপ নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দিক থেকে যে রিকমেন্ডেশন গুলো, 1 নাম্বার হচ্ছে যে এসএমই ফাইন্যান্সিংটাকে ব্যাংক সেন্ট্রিক সিচুয়েশন থেকে বের করে আনতে হবে। এসএমই ফাউন্ডেশন এবং পিকেএসএফ এর মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এসএমই গুলোর জন্য ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি চালু করতে হবে, যাতে তারা এই ধরনের যে কোনো ধরনের ক্যাটাস্ট্রফিক সিচুয়েশনে পড়লে সেখান থেকে রিকভার করতে পারে। আমাদের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রেগুলেশনস হয়েছে 2015 সালে, সেটা একটা উদ্দেশ্য ছিল এসএমই ফাইন্যান্সকে বুস্ট আপ করা, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। 2 নাম্বার যে জিনিসটা করতে হবে, আমাদের সাপ্লাই চেইন ফাইন্যান্সিং এবং ফ্যাক্টরিং এর মতো আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে কাজে লাগাতে হবে। এবং নতুন এসএমই তৈরি করার যে রুলস এবং রেগুলেশনস গুলো, সেগুলো আমাদেরকে আরো ইজ আপ করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে এই যে রিকমেন্ডেশন গুলো এখন বিল্ডের ফেরদৌসী আপা যেটা বললেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্রেড বডি এবং রিলিভেন্ট যে স্টেক হোল্ডার, তাদেরকে আরো বেশি বেশি সরাসরি ডায়ালগ আয়োজন করতে হবে, যেন বাংলাদেশ ব্যাংকের কাছে তারা তাদের মেসেজ গুলো, তাদের চাহিদাগুলো অনেক বেশি মাত্রায় পৌঁছে দিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। কন্টিনিউয়াসলি এই বিষয়টা আলোচনা রাখতে হবে আমাদেরকে, ব্যাংকিং খাত এবং যারা আছেন এবং এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ ব্যাংক, সবাই আমরা প্লেয়ার যারা, খুবই জরুরি। বিশেষ করে যে সরকারি ব্যাংকগুলো অতটা এনার্জি দেখাচ্ছে না, যেটা বেসরকারি কিছু কিছু মানে দেখাচ্ছে। যদিও সার্বিকভাবে এনার্জি আর বাড়ানো দরকার, তবু ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক মোটামুটি
তারা বেশ এগিয়ে আছে। আমরা এখানে তাদের মতো করে সরকারি ব্যাংকগুলোকে এনার্জাইজ করা দরকার। আমি বলছি না তাদের সঙ্গে তুলনা করার ব্যাপারে, এটা এই জিনিসটা। আর দ্বিতীয় যেটা হলো, আমাদেরকে যে নতুন একটা যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে নতুন একটা প্যারাডাইম শিফট বলে তাদের ভাষায়, মানে নতুন একটা মডেল বা নতুন একটা ওয়ে, যে ওয়েটা ডিজিটাল, যে ওয়েটা টেকনোলজিক্যাল, যে ওয়েটা আপনি যেভাবে বলুন ডেভেলপ করতে সারা বিশ্বে, আমাদের এখানে খুব বেশি করে দেখা গেছে। এইটাকে ধরতে হবে, আমাদেরকে ধরার জন্য আমাদের সচেতন থাকতে হবে, যাতে করে প্যান্ডেমিক সরে যাওয়ার পরপরও যে নতুন যে সম্ভাবনা আছে ইকোনমিক ক্ষেত্রে, সেটাকে আমরা যেন শক্তিশালী ভাবে ধরতে পারি। এই হবে মোটামুটি আমার রিকমেন্ডেশন। মোটামুটি রিকমেন্ডেশন যেগুলো এসছে খুবই চমৎকার রিকমেন্ডেশন এসছে। আমরা আই থিঙ্ক অ্যাজ এ ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার হিসেবে আমরা এর অনেকগুলোই কিন্তু আমরা ইনফ্লুয়েশনে নিয়ে আসতে পারবো। এখানে আমার দুটো দিক একটা বলা ছিল, আমি যদি বলেন, একটা হচ্ছে কি যদি লং টার্ম সাস্টেইনেবিলিটির কথা বলি আর কি, ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি দ্যাট স্মল মাইক্রো অ্যান্ড উইমেন এইটাকে কিন্তু একটা আলাদা সেগমেন্টেড প্রপোজিশন হিসেবে দেখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন বিগত 18 বছর আগে যখন আমরা এসএমই কে নিয়ে শুরু করেছিলাম, তখনও কিন্তু একটা সেগমেন্টেড প্রপোজিশন হিসেবে কিন্তু এসএমই কে নিয়ে আসা হয়েছিল, with a different kind of a model that will eventually work very successfully. আমি মনে করি গত 18 বছরে এমটা কিন্তু খুব ভালো মতনই কিন্তু গ্রো করেছে, পাশাপাশি এসটাও। এখন মাইক্রোটাকে যদি গ্রো করাতে হয়, স্মলটাকে আর উইমেন এন্টারপ্রেনিয়রটাকে, আমি মনে করি এটাকে একটা সেগমেন্টেড প্রপোজিশন হিসেবে দেখে একটা ভিন্ন একটা বিজনেস মডেল হিসেবে দাঁড় করিয়ে এটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা যে শুধুমাত্র প্যান্ডেমিকের কারণের জন্য তা কিন্তু বলছি না, এটা ইন ফিউচার এটা একটা সাস্টেইনেবল একটা মডেল দাঁড় করাতে হবে, যেখানে আমরা এই জায়গাগুলোকে কিন্তু সুন্দর মতন দাঁড় করিয়ে নিয়ে আসতে পারবো। আমার এতটুকু বিশ্বাস যে এখানে শুধুমাত্র যে ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরটি কাজ করছে তা নয়, এখানে কিন্তু পাশাপাশি অন্যান্য যারা আছেন তারাও কিন্তু পাশাপাশি কাজ করে যাবেন। আর প্যান্ডেমিকের কারণের জন্য আমরা সবাই কম বেশি ভালো জানি যে আমাদের ডিমান্ড সাইডটা এবং সাপ্লাই চেইনটা এই দুটোই কিন্তু ব্যাডলি এফেক্টেড হয়েছে, কিন্তু যার ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে ডিমান্ড সাইডটা কিন্তু একটু পিক আপ করতে ইট মাইট টেক এ ওয়াইল, বাট আমরা যেভাবে দেখছি, দেখেন দোকানপাট বলেন সবই বলেন, কিন্তু রিসেন্টলি কিন্তু সব ওপেন আপ হয়েছে। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে ডিমান্ড সাইডটাকে পিক করতে প্রবাবলি ইট উইল টেক আ লিটল বিট অফ এ মোর টাইম। এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে ডিমান্ড সাইডটা পিক করার কারণের জন্যই, মানে একটু লেটলি পিক করার কারণের জন্যই কিন্তু হয়তোবা ব্যাংকরা বা ফাইন্যান্সিয়াল সেক্টরটা কিন্তু একটু পিছিয়ে আছে তাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে কি ধরনের প্রণোদনা দরকার। বাট সাপ্লাই চেইনটা কিন্তু ভালো এফেক্টেড হয়েছে। আমি আশা করছি যে সাপ্লাই চেইনের ম্যাডাম যে কথাটা বলেছেন, ইয়েস আই ফুলি এগ্রি উইথ হিম, যে এখানে কিন্তু একটু আমাদের মনে হয় জিনিসটাকে যদি ওয়ার্কিং ক্যাপিটালটাকে সেইভাবে দেখি, যেখানে আমি ফ্যাক্টরিং এর মাধ্যমে আর ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কিন্তু, কারণ যেহেতু এইসব ব্যবসাগুলো বেসিক্যালি কিন্তু ক্যাশ ফ্লো বেসড, সুতরাং ক্যাশ ফ্লো বেসড হয়ে যাওয়াতে কিন্তু আমরা মনে করি এই সাপ্লাই চেইনের কে প্রপারলি অ্যাড্রেস করতে গেলে আমাদের কিন্তু একটু কিন্তু ফ্যাক্টরিং এর দিকে নজরটা দিতে হবে। ইট ইজ ভেরি ভেরি স্পেসিফিক কাইন্ড অফ ফিনান্সিং। আর ওয়ার্ক অর্ডার তো অবশ্যই আমরা জানি ওয়ার্ক অর্ডার ভিত্তিক, যেটা নাকি অনেক ক্ষেত্রে বলতে পারেন ওয়ার্ক অর্ডারটাই কিন্তু একটা কোল্যাটারাল হিসেবে কাজ করে থাকে যদি সেটা ভালো কারোর কাছ থেকে থাকে। সো দিস ইজ দ্য এরিয়া দ্যাট উই ক্যান রিয়েলি ওয়ার্ক অন, এবং এই জায়গাগুলো ফোকাস দিলে ইমিডিয়েটলি আমরা কিন্তু কিছু পজিটিভ ভাইব নিয়ে আসতে পারতে সক্ষম হব এই জায়গাগুলোতে। আর তেমন কিছু বলার নেই। আমরা মনে হয় সবাই খুব চমৎকার বক্তব্য রেখেছেন, অত্যন্ত প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে। আমরা আশা করছি, এবং মাননীয় মন্ত্রী মহোদয় কাছে এখানে আছেন, বাংলাদেশ ব্যাংক থেকেও আছেন, আশা করছি সামনের দু মাস there will be some positive development in this particular area. Yes, আমরা কিন্তু একটু পিছিয়ে আছি in terms of administration of this particular package that the government has announced, but আমার মনে হয় ইনশাআল্লাহ সামনের দিনগুলিতে এই ব্যাপারটি কিন্তু আরো দ্রুততার সাথেই, গত 2 মাসে জানা অগ্রগতি হয়েছে, সামনের দিনগুলিতে কিন্তু আমরা আশা করছি এই সামনের দিনগুলিতে এটা কিন্তু আরো দ্রুততার সাথে কিন্তু এটার অগ্রগতি হবে। আমি আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের ডেইলি স্টারের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই। এরকম একটা ভেরি সিগনিফিকেন্ট ডিসকাশনে আমাদেরকে আপনি পার্টিসিপেট করে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। যে সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যে আপনাদের বিজি শিডিউল থেকে সময় বের করে এটা যে ইনসাইট দিয়েছেন, রিকমেন্ডেশন দিয়েছেন, it is আমি as a journalist I could understand how significant it is, and a recommendation, let's build on it, and আমাদের যে 25% যে কন্ট্রিবিউশন জিডিপি তে আসে, I believe যে আপনাদের এই রেকমেন্ডেশনে সরকার, পলিসি মেকার এন্ড কি স্টেক হোল্ডারটা যদি অ্যালাইন করতে পারে নিজেদেরকে টু ভেরি সিগনিফিকেন্ট ডিসকানেক্ট, টেকনোলজিক্যাল ডিসকানেক্ট এন্ড যেটা ট্রেনিং ডিসকানেক্ট টু আমরা যদি অ্যাড্রেস করতে পারি। ট্রেডার যেটা আপনারা বলছেন যে ট্রেডিং এ যদি তাদেরকে এই স্মল ইয়েতে নিয়ে যেতে পারি, উই বিলিভ যে আমাদের ইন্ডিয়ার কন্ট্রিবিউশনকে আমরা ম্যাচ করতে পারবো। আমাদের জিডিপিতে 40% অ্যাবাভ, 50% অ্যাবাভ আমরা কেন যেতে পারবো না? সো from the Daily Star, we'd like to be involved with this kind of initiative in future. And thank you, Lanka Bangla Finance, once again, a initiative নেওয়ার জন্য, and we hope to hold this kind of webinar in future, very short. And my appreciation for Sajol for conducting this webinar so smoothly. Thank you so much. Thank you, everybody.